বন্ধুরা, আমার নাম শ্যামল। আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। প্রতি বছর 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেট করা হয়। আমি প্রতি বছর ভিডিও কিছু না কিছু করে থাকি যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সিগনিফিকেন্স কতটা। 1972-তে ইউএন থেকে এটা পাস হয়েছিল যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বিকজ সেলিব্রেট করার দরকার আছে, একটা অ্যাওয়ারনেস করার দরকার আছে। সেই হিসেবে 1972 সাল থেকে এটা পালন করা হয়। এটার একটা মেন অবজেক্টিভ হচ্ছে যে কি করে আমাদের এই মাদার আর্থের এনভায়রনমেন্টকে আমরা প্রোটেক্ট করতে পারি, ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন কি করতে পারি, আমাদের ভেরিয়াস যে কনসার্নগুলো আছে সেই কনসার্নগুলোকে টাইম টু টাইম আমরা ওগুলোকে চেক করার জন্য, চেকিং থ্রু ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালি হোয়াট আমরা কিছু করতে পারি, সোসাইটি থেকে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া যায়, পলিসি মেকিংয়ের ক্ষেত্রেও অনেক কিছু জিনিসের যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের ডেতে আমরা এগুলো অনেক কিছু আমরা করতে পারি। কথা বলার উদ্দেশ্য এটুকু হলো যে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের উপরে, আজকাল ক্লাইমেট চেঞ্জের উপরে অনেক রকমের কনফারেন্স হচ্ছে, যেটা একটা মেজর কনসার্ন হয়ে দাঁড়িয়ে গেছে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা আমি একটা ইংলিশের ভিডিও বানিয়েছি, সেটা প্রধানমন্ত্রী আমাদের প্রাইম মিনিস্টার অফিসকে আমি ওটা পাঠানোর চেষ্টা করছি। একজন ইন্ডিভিজুয়াল ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য যেটুকু আমার কর্তব্য মনে হয়েছে, কিছু কনসার্ন রেজ করার মনে হয়েছে, আমি ওই ভিডিওতে আমার কথাবার্তা জানিয়েছি। সিমিলারভাবে যে বাংলাতে এটা করার উদ্দেশ্য হলো উই আর নট ইন ইন্ডিয়া, যেটা স্বাভাবিক কারণে অনেকে অনেকভাবে বা ইংলিশের ল্যাঙ্গুয়েজের উপরে অনেকের ফুল কমান্ড নেই, ওর বুঝতে অসুবিধে হয় কি মেসেজ আমরা কনভে করেছি। এটা বলার উদ্দেশ্য নয় যে ইংরেজি না জানলে বা না জানাটা এটা খুব একটা সম্মানের বা অসম্মানের নয়। ইংরেজি অনেকেই বলতে পারে না, আমরা সবাই জানি যে ইংরেজি বলা মানে এ নয় যে পারসন ইজ ভেরি নলেজেবল। তার উদাহরণ অনেক কান্ট্রিতেই আছে, ইটালি, ফ্রান্স, জার্মানি, এন্টায়ার ইউরোপ এক্সেপ্ট ব্রিটিশ, দে ডোন্ট লাইক দিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সেটা অনেক ক্ষেত্রেই করা হয়েছে। এগুলো একটা ব্যাপার আছে, যেগুলো পলিটিক্যাল রিজন থাকে যে একটা ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করা বা অ্যাকসেপ্ট না করা। এটা ভারতবর্ষের ক্ষেত্রেও আছে। ভারতবর্ষে এত ল্যাঙ্গুয়েজ থাকা সত্ত্বেও কোন ল্যাঙ্গুয়েজের কি ডমিনেন্স আছে, কেটা নেই, সেগুলো নিয়ে করা আছে, ভাবারও আছে। ফ্রেন্ডস, আমার কথা বলার উদ্দেশ্য ল্যাঙ্গুয়েজ নিয়ে নয়। আমি ফিরে আসি আমার ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডের এবছর পাকিস্তানে এটা আজকে উদযাপন করা হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীও উনি বক্তব্য রাখবেন। আমি জানি না ওনাদের বক্তব্য কি রাখার আছে, কারণ they will take different dimension in their mind. Probably they will talk about ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে। তো আমার বক্তব্য হচ্ছে যে আজকে 14-15 মাস ধরে পৃথিবীতে করোনা নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। এই করোনাটা এলো কিভাবে? আমি এর আগে অনেক ভিডিও তৈরি করেছি যে করোনা নিয়ে আমার একটা বক্তব্য, যেটা একটা থ্রেট হিসেবে পারসেপশন চলে এসেছে। সায়েন্টিফিক্যালি অনেকে এরা বলছে এটা ন্যাচারালি এসছে। আমি এটা বলছি না, এটা ন্যাচারালি আসেনি। এটা একটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড ভাইরাস। সেটা একটা পার্টিকুলার কান্ট্রি, তার ল্যাবে তার ভেস্টেড ইন্টারেস্ট কী আছে এই নিয়ে আমি অনেক কথাবার্তা বলেছি।
সেকেন্ড থিং, বায়োলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং করে আমার যেটুকু মনে হয়েছে, যেটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং 20 মার্চ 2020 থেকে 20 মার্চ 2020 এপ্রিল, ফর 30 days I have published 8 or 10 videos. ওই ভিডিওতে আমি অনেক কিছু অ্যানালিসিস করার চেষ্টা করেছি, আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন, হিস্ট্রি অফ সায়েন্স, ডারউইনের যেটা হচ্ছে যে তোমার থিওরি হচ্ছে ন্যাচারাল সিলেকশন, সমস্ত কিছু করে অ্যানালিসিস করার পরে একটা সিদ্ধান্তে আমি ওটাকে জুম ডাউন করেছি, যেটা আর্টিফিশিয়াল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং আজকে অনেকেই এই কথাগুলো বলছে 1 বছর পরে, যেটা আমি আজ থেকে 1 বছর আগে এই জিনিসগুলো বলেছিলাম। আমি নিজেও টুকটাক কবিতা লিখি। এটুকু আমার বলার উদ্দেশ্য হলো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পরে, যেটা পরমাণু বোমা দিয়ে যখন জাপানের উপরে ওটাকে আমরা আঘাত হানি, ওতে 74 থেকে 76 মিলিয়ন জাপান প্লাস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মানুষ মারা গিয়েছিল। গল্ফ ওয়ারের সময়ও 5 মিলিয়নসের বেশি মানুষ মারা গেছে। কিন্তু যে দুটো যুদ্ধ যেটা হয়েছে, একটা ইরাকের উপর আর একটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জাপানকে করার জন্য ওর উপরে যেটা চার্জ করেছে, এগুলো আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, দ্যাট ইজ দ্য পার্ট অফ হিস্ট্রি। আমি সেই ডিবেটে যাচ্ছি না। আজকে গ্লোবাল এনভায়রনমেন্ট ডেতে আমার যেটা বক্তব্য, কোভিড-19 এর আরও ডিটেল ইনভেস্টিগেশন করার দরকার আছে। ভারতবর্ষের টোটাল পপুলেশন 145 crore, একটা বিগেস্ট ডেমোক্রেসি। ইন টার্মস অফ পপুলেশন, the American total population is close to 35 crores. Now, if you see Indian population, it is 140 to 45 crores. That means how many times? It is 4.5 times, right? If I take 30 crores, 30 to 35 crores American population. So democracy population wise, ইন্ডিয়ার অনেক কিছু রোল আছে সেগুলোকে পালন করার। কারণ আজকাল কোভিডের টাইমে যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার দরকার আছে। আর কতদিন লকডাউন চলবে, কতদিন মানুষের নিত্য যে নৈতিক কাজগুলো, ডে টু ডে বেসিস ওয়ার্ক আছে, এগুলো যতক্ষণ না পর্যন্ত করতে পারা যায়, ইকোনমির উপরে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আঘাত আনছে। এটা শুধু ভারতবর্ষের কথা নয়, ভারতবর্ষের বাইরেও 170খানা কান্ট্রিতে সিমিলার সিচুয়েশন। অনেক সময় ডেথ অকার হচ্ছে, অনেক ইয়াং ছেলেমেয়েরা মারা যাচ্ছে, বয়স্করা মারা যাচ্ছে, অনেকেরই ডেথ হচ্ছে কোভিড কারণ দেখিয়ে। সো কোশ্চেন হচ্ছে, যদি আর্টিফিশিয়ালি এটা হয়, যেমন সেগুলোকে একটা রাইট ফোরামে প্রোটেস্ট করার দরকার আছে। কারণ বায়োটেকনোলজি এমন একটা সাবজেক্ট, সেই সাবজেক্ট থেকে একটু যাদের নলেজ আন্ডারস্ট্যান্ডিং আছে, তারা কিন্তু এটুকু বুঝতে পারে যে আর্টিফিশিয়ালি একটা কোনো অর্গানিজম তৈরি করা ফর এ স্পেসিফিক রিজন খুব একটা কঠিন কাজ নয়। বন্ধুরা, আমি যে জিনিসটা বলতে চাইছি, যে করোনা ভাইরাস একটা পার্টিকুলার থট প্রসেস নিয়ে একটা কান্ট্রি যদি এইভাবে তার ডাইরেকশানে রিসার্চকে বা অ্যাক্টিভিটিসকে এই ডাইরেকশানে নিয়ে যায়, এটা কিন্তু মানবতার ক্ষেত্রে অনেকটা হানিকর হয়ে যাবে। সুতরাং আমরা যত তাড়াতাড়ি এটাকে রিয়েলাইজ করতে পারি, যত আমরা প্রোটেস্ট না করতে পারি, কারণ উই হ্যাভ প্রবাবলি 50, 60, 70% আন্ডারস্টুড যে এর মধ্যে কারা এই জিনিসটা করছে। বাট রাইট ফোরামে যদি ওটাকে না নিয়ে যাওয়া যায়, তবে কিন্তু আমাদের কিন্তু একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হবে। লকডাউন, করোনা ভাইরাস খুব একটা ভালো সিচুয়েশান নয়। এতে আমাদের সাইকোলজিক্যাল প্রেশার, মেন্টাল প্রেশার, এডুকেশান, ফুড, শেল্টার, 100 কোটি মানুষ যদি কাজ না করে বাড়িতে বসে থাকে বিকজ অফ লকডাউন, যদি কোনো কিছু না করতে পারে, ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস অর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এগ্রিকালচারাল ফিল্ডে যদি এটা করতে পারে, কিন্তু এগুলো আমাদের কিন্তু কঠিন সময় আসছে। সো ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডেতে এটা আমাদের প্রতিজ্ঞা করার দরকার আছে, ওর জানার দরকার আছে যে আমাদের লজিক্যাল মাইন্ড যে কোনো জিনিসটাকে সিম্পলি বিশ্বাস করে না নিয়ে
একটু লজিক্যালি অ্যানালিসিস করার জন্য। লজিক্যাল অ্যানালিসিস করতে গেলে ফার্স্ট অফ অল ওয়ান হ্যাজ টু বি ভেরি র্যাশনাল থিঙ্কার, সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং থাকার দরকার আছে। সেই সমস্ত আন্ডারস্ট্যান্ডিং ব্যাকআপে অনেক কিছু জিনিসের দরকার থাকে, সেই হিসেবে ওই জিনিসগুলোকে আগে বাড়ানো যায়। আদারওয়াইজ যেটুকু হয় যে করোনা ভাইরাস ন্যাচারাল ভাইরাস বলে আমরা করছি, আমরা প্রিকশন নিচ্ছি। প্রবাবলি আই এম দ্য ফার্স্ট পারসন, আজ থেকে 1 বছর আগে এই কথা আমি বলেছি, যেটা নয় যে আমি কোনো এক্সপেরিমেন্ট করি, আই ডোন্ট ডু এনি রিসার্চ এক্সপেরিমেন্ট, বাট আই অ্যানালাইজ with scientific evidence. We try to build up, because if you have those understanding of 100, 150, 200 years এর হিস্ট্রি যদি কারোর জানার থাকে, তার সায়েন্টিফিক হিস্ট্রি হোক, পলিটিক্যাল হিস্ট্রি হোক, কিভাবে কি জিনিসগুলো হচ্ছে, সেগুলো যদি একটু ডিপারে না গিয়ে অ্যানালিসিস করি, আমরা উপরে যেটা এখন চলছে, কোভিড চলছে, লকডাউন চলছে, মানুষ মারা যাচ্ছে, অক্সিজেন সিলিন্ডার আসছে, আমরা এখন ফায়ার ফাইটিংয়ের জব করছি। আনটিল অর আনলেস উই হ্যাভ টু গো ব্যাক। ধরো একটা জায়গায় আগুন লাগলেও 1বার 2বার 3বার লাগার পরে, কিন্তু যেটা বারবার যদি লাগতে থাকে, যতক্ষণ না পর্যন্ত রুটটাকে আমরা অ্যানালিসিস করি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রবলেমটা থেকেই যাবে। আরও গ্রেটার ডেঞ্জার আমাদের কাছে আসতে পারে, সেগুলো কিন্তু খুব ভেবে দেখার দরকার আছে ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি ভ্যাকসিনেশন নিয়ে কথা বলেছিলাম। ভ্যাকসিনেশন নিয়ে সরকারের যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট, দে ক্যান বাই ডাইরেক্টলি। ফাইনালি ইটস এ বাইং এ প্রোডাক্ট ফ্রম XYZ। সো আই টোল্ড ইউ লং ব্যাক, আমি সবাইকে বলি যে ফ্রি কোনো জিনিস থাকে না, সেগুলোকে একটা যেখান থেকেও প্রকিউরমেন্ট হয়ে থাকে, আইদার ইট ইজ ফ্রম অ্যাব্রড, মেনি কোম্পানিজ। আজ 1 বছরের মধ্যে অনেক কোম্পানি ভ্যাকসিন প্রোডাকশন করছে, কিন্তু ভারতবর্ষের ভ্যাকসিনেশন সেভাবে হচ্ছে না। কারণ 140 কোটি মানুষকেও যদি একদিনে 1 কোটি যদি ভ্যাকসিনেশন হয়, তাহলে 140 দিন সময় লাগবে। এটা কিন্তু খুব একটা সহজ অঙ্ক নয়। 1 কোটি মানুষ প্রতিদিন ভ্যাকসিনেশন দেওয়া, অনেক অনেক রকমের ওর মধ্যে স্ট্রেন নেওয়ার দরকার আছে। এই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করে আমি যেটা বলতে চাইছিলাম, যে আমাদের এক্সিস্টিং মেডিকেল শপ, যেগুলো নর্মালি আমরা যখন মার্কেটে যাই কোনো পার্টিকুলার মেডিসিন নিয়ে আসি, তো গভর্নমেন্টের কাজ হচ্ছে ওটাকে এনশিওর করা, প্রোডাকশানকে ইনক্রিজ করা, না নাম্বার অফ ফার্মাসিউটিক্যাল কোম্পানিজকে ইনক্রিজ করা, না করিয়ে ওটার মধ্যে প্রোডাকশান ক্যাপাসিটিটাকে এনহ্যান্স করা, না করা, এটা হচ্ছে যেটা রাইট কর্তব্য, রাদার দ্যান whether this to be free or not. Free is coming once you have ample thing. আমি আরেকটা কথা বলেছি যে ভারতবর্ষে সবার কাছে, যারা খেটে খাওয়া মানুষ আছে, বড় লোক, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, যেটু ক্লাস সিস্টেমের মধ্যে আমরা দেখতে পাই, সবার মধ্যে 500-1000 টাকা করে একটা ভ্যাকসিনেশন দেওয়ার মতো পয়সা আছে। সরকারকে এ নিয়ে চিন্তা করার খুব একটা কারণ নেই যে ওটাকে ফ্রি অফ কস্ট, ওই পয়সাটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য করা যেতে পারে। সবাই যদি আজকে ভারতবর্ষের 140 কোটি মানুষ যদি মনে করে 1000 টাকা কন্ট্রিবিউট করার জন্য, ইট ইজ এ কাইন্ড অফ এমার্জেন্সি, ওয়ান হ্যাজ টু ব্রিং দ্যাট মানি। আর এই মানিটা খুব একটা বেশি মানি নয়, এটা আরামসে করা যায়। তবুও যদি সরকার চায় যে ওটাকে রিএম্বার্সমেন্ট করার জন্য, প্রথমে ভ্যাকসিনেশন তো হোক, তারপরে ওটা গভর্নমেন্ট সেক্টর হলে গভর্নমেন্ট ইনস্টিটিউটে ওরা কিন্তু এগুলো সাবমিট করার পরে, বিল সাবমিট করলে ওটাকে রিএম্বার্সমেন্ট করা যায়, প্রাইভেট কোম্পানিতে রিএম্বার্সমেন্ট করা যায়। এগ্রিকালচারাল সেক্টরে যারা কাজ করছে ভারতবর্ষের, তারা এগ্রিকালচার থেকে কিছু উৎপাদন হিসাবে তো অনেক কিছু জিনিসই আর্ন হয়, ওখান থেকে 1000 টাকা বের করা খুব একটা বড় কথা নয়। তবুও যদি সরকার যদি মনে করে ফ্রি অফ কস্ট করতে পারে, ওগুলোকে অটোমেটিক্যালি ট্রান্সফার করা যায় অ্যাট ইনিশিয়াল লেভেল, যেটাকে আমি আবার বারবার বলার চেষ্টা করছি, things should be available. The availability is more important. এই অ্যাভেলেবেল না হলে পয়সা নিয়ে মানুষ কী করবে? অনেক মানুষই আছে, সে 10খানা মানুষের ভ্যাকসিনেশনের জন্য ফ্রি স্পন্সরও করতে পারে, ফ্যামিলি উইথিন দ্য স্মল পেরিফেরি অফ দ্য ফ্যামিলি, যাদের মধ্যে ক্লোজ লুপ আছে, ফাইন্যান্সিয়ালি যাদের সিচুয়েশন খারাপ আছে, সেগুলো করাই যায়। সো ফ্রেন্ডস, আমার চতুর্থ বক্তব্য, আমি একটা মাইন্ড ল্যাব তৈরি করেছি। আমার মাইন্ড ল্যাব, আমি ভিডিওটাকে খুব একটা বেশি বাড়াবো না, অলরেডি 14 মিনিট হয়ে গেছে, আর 18 মিনিটে আমি এটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। আমি একটা ফাইনালি মাইন্ড ল্যাব বানিয়েছি।
মাইন্ড ল্যাবের মধ্যে আমার ব্যক্তিগত উদ্দেশ্য হলো যে ভারতবর্ষের সবাই তো স্বপ্ন দেখে আই পাবলিশ মাই ভিশন ডকুমেন্ট। আমার বাবা মাও 7 দিনের মধ্যে মে মাসে 8 তারিখে 15 তারিখে 8 তারিখে মা মারা যান, 15 তারিখে বাবা মারা গিয়েছেন। ওনারা অনেক সুস্থ ছিলেন, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে এটা কোভিডটা ন্যাচারাল ওর আর্টিফিশিয়াল। আমার বক্তব্য, আমি এখনো মেনে নিতে পারি না এটা ন্যাচারাল ভাইরাস। আমি এখনো বলছি ওটা আর্টিফিশিয়াল। দ্যাট মিনস কোভিড ভাইরাস ইজ মাই এনিমি। তো এনিমিটা তৈরি করলো কে, সেটা জানার দরকার আছে। তো সেই এনিমি যদি আরও কিছু না অন্য কিছু ভাইরাস নিয়ে আসে, মানুষের আরও বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে, সেদিকের প্রতি পৃথিবীর সমস্ত কান্ট্রিতে যোগাযোগ করা দরকার আছে, যারা ইকুয়ালি এই মতবাদটাকে বিশ্বাস করে যে আর্টিফিশিয়ালি ক্রিয়েট হতে পারে। আদারওয়াইজ এটা করার দরকার নেই। ফার্স্ট অফ অল এটাকে কনভিন্স করা আছে। ওয়ান হ্যাজ টু বি কনভিন্সড ফার্স্ট, দেন প্রোটেস্ট। সো তাহলে ম্যাটারটাকে বলার দরকার আছে। আনটিল অর আনলেস ইউ মেক পিপল লিটল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নলেজেবল, যদি যতক্ষণ না হতে পারছে এই পার্টিকুলার সাবজেক্টে, কিন্তু আমরা ট্র্যাডিশনালি যেটা ভেবে থাকি, একটা ভাইরাস এসেছে, নতুন ভাইরাস, টেম্পারেচার এতে ওতেও চলছে। সো না, এটা ক্রিটিক্যালি অ্যানালিসিস করে আমি বলার চেষ্টা করেছি না ডিফারেন্ট ওয়ে। অনেকেই, অনেক বড় বড় সায়েন্টিস্ট এখন পেপারে লিখছে এই ব্যাপারগুলো নিয়ে। বন্ধুরা, আমি কোভিড ভ্যাকসিনের কথাও বললাম, কোভিড অর আর্টিফিশিয়াল অর ন্যাচারাল, এই কথাগুলো বললাম কারণ ডারউইন থিওরির, যদি ফান্ডামেন্টাল ডারউইন থিওরিকে আমরা মানি, থিওরি অফ ইভলিউশন যদি মানি, করোনা ভাইরাস প্রথমে জন্তু জানোয়ারের মধ্যে ছিল, প্যাঙ্গোলিন অ্যান্ড আদার থিংস লাইক উটের মধ্যে পাওয়া গিয়েছে, এগুলো পাওয়া গেছে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে ভাইরাস তার ইভলিউশন প্রসেস যদি আমি ধরে নিতে পারি, সে এত ম্যানিফোল্ড মডিফাই হয় না তার নিয়ারেস্ট। যেমন ধরো আজকে বার্ড ফ্লুর কথা বলি, বার্ড ফ্লু যদি চিকেনদেরকে, পোলট্রি চিকেনদেরকে অ্যাফেক্ট করতে পারে, ওর নিয়ারেস্ট আরও যারা বার্ড আছে তাদেরকে এফেক্ট করতে পারে। সেটা বার্ড ফ্লু হিউম্যানকে এফেক্ট করতে পারবে না, কারণ ইন দ্য ইকোলজিক্যালি অর ফুড চেনের মধ্যে বার্ডের যে পজিশন, হিউম্যানের যে পজিশন, সেটা অনেকটা গ্যাপ আছে। সেগুলো যে মডিফিকেশনগুলো হওয়ার দরকার। হোয়াট ইজ ভাইরাস ইজ অল অ্যাবাউট। ভাইরাস যেটা নর্মালি ওটা ইনার্ট থাকে, কোনো অ্যাক্টিভিটিস করে না নর্মাল ক্ষেত্রে, অনলি দ্য হোস্ট, ইট ইজ এ ভেরি ভেরি কাইন্ড অফ এ হোস্ট স্পেসিফিক, যে একটা যেখানে শেল্টার নিচ্ছে, হঠাৎ মানুষের শরীরের মধ্যে এটা শেল্টার নিচ্ছে। কারণ আমাদের সবাইকে বলে রাখি, যারা জানে না, হাজার হাজার ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের চারদিকে ঘুরে বেড়ায়, কিন্তু ওরা আমাদেরকে ইনফেক্ট করে না। সাডেনলি করোনা ভাইরাস স্পেসিফিক্যালি হিউম্যান বডি সিস্টেমকে প্যারালাইজ করে মেরে দিচ্ছে। এগুলো কিন্তু ভাবার দরকার আছে যে সাডেনলি এই জিনিসটা হচ্ছে কেন। তো আমার লং ভিডিওতে মাইন্ড ল্যাবে এগুলো আমি অ্যানালিসিস করার চেষ্টা করেছি। অনেকে গুগল সার্চ করে www.google.com, ওখানে সার্চ ইঞ্জিন থাকে, সেখানে মাইন্ড ল্যাব, MINDLAB, ডক্টর এস পাল করলে, ওটা ক্লিক করলে কিন্তু একসাথে 100-200খানা ভিডিও আছে। সেই ভিডিওগুলোকে যদি দেখার ইন্টারেস্ট হয় দেখতে পারেন। আমার তৃতীয় কথা বলার উদ্দেশ্য হলো যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে, এতে স্টেট, সেন্টার একটা লেভেল প্লেয়িং ফিল্ডে এসে যদি তাদের কাজকে না ডিস্ট্রিবিউট করে, ব্লেম গেম করার এই অর্থ হচ্ছে সাধারণ মানুষই এগুলো ফাইনালি, what is more important, finally the important part is whoever is living whichever state, সবাইকে ভ্যাকসিনেশন করার দরকার আছে। আদারওয়াইজ ভ্যাকসিনেশন না করলে একটা প্রবাবিলিটি থেকে যায় যে ওর থেকে আরও বিপদ হতে পারে। সেই হিসাবে ভ্যাকসিনেশন নেওয়াও হচ্ছে। এটা নয় যে ভ্যাকসিনেশন হচ্ছে না। কোশ্চেন হচ্ছে যে ভারতবর্ষের, এখনও বলছি, 140-45 কোটি মানুষকে হ্যান্ডেল করা এত সহজ নয়। আজকে বড় বড় কান্ট্রি, টোটাল রাশিয়ান পপুলেশন, আমেরিকার পপুলেশন, ইউরোপের পপুলেশন, অলমোস্ট সব কিছু জুড়ে দিলে ভারতবর্ষের পপুলেশন। তো আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে দিল্লিতে যত বেগার লোক আর রিফিউজি যারা আছে আর হোমলেস পিপল যারা আছে, ক্লোজ টু 3 মিলিয়ন পিপল দে আর লিভিং। ওই 3 মিলিয়ন পিপল
কানাডাতে চলে গেলে ৩০খানা ইলেকট্রাল স্টেট যাকে বলা হয়, যেমন বিধানসভা আমাদের আছে, ওইখানে অতগুলো মানুষ শুধু হোমলেস। কারণ কারণগুলো বোঝার চেষ্টা করা যে এত পপুলেশনকে হ্যান্ডেল করে আমরা অনেক সময় ক্রিটিসিজম শুনছি, সরকারকে ক্রিটিক করছে। আমি ক্রিটিসিজমের সম্পূর্ণ বিরোধী। দুটো প্যারামিটার একসাথে কাজ করে না। আমি আমেরিকার সাথে ইন্ডিয়ার যেমন কল্পনা করা যায় না, জার্মানির সাথে আর ইউরোপের কোনো কান্ট্রির সাথে ইন্ডিয়ার করে না। এখানে ইন্ডিয়ার প্রবলেমস আর ডিফারেন্ট। অত পপুলেশন এই সমস্ত কান্ট্রিতে নেই, তারা ইজিলি জিনিসগুলো ম্যানেজ করতে পারে। ইন্ডিয়াতে ম্যানেজ করা এত কিছুর মধ্য থেকে ইটস নট ভেরি ভেরি ইজি। এগেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অনেক হার্ডলি, মানে অনেক অনেক ডেডিকেটেড ওয়ে এই জিনিসগুলো এক্সিকিউট করার চেষ্টা করেছেন। সাধারণ মানুষ সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, সো দ্যাট ইউ উইল বি বেনিফিটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো ফাইনালি আমি যেটা বলে শেষ করতে চাইছি, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডেতে যে আমাদের পাকিস্তানে হচ্ছে, আমাদের এশিয়ান কান্ট্রি, আমাদের গর্বের কথা। পাকিস্তান এক সময় আমাদের ইন্ডিয়ারই পার্ট ছিল। তো 1947-এ সেপারেট হয়ে গেছে, ডিফারেন্ট কান্ট্রি হয়ে গেছে, অনেক রকমের ইস্যুজ আছে, কনফ্লিক্ট আছে। আরেকটা কথা যে নিউক্লিয়ার প্রোগ্রাম, আমি অনেক ভিডিওতে বলেছি যে নিউক্লিয়ার প্রোগ্রাম যদি ওটা হিউম্যানিটির ক্ষেত্রে না ইউজ করা হয়, ওটা ডেস্ট্রয় ওয়েপন হিসাবে ইউজ করা যায়, সেটা কিন্তু এটা খারাপ দিকে চলে যায়। যতক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু, কোনো টেকনোলজি যারা হিউম্যানিটি ডেভেলপমেন্টের, আইদার ইট ইজ দ্য হেলথ কেয়ার সিস্টেম, নিউ থিওরিজ, নিউ মডার্নাইজেশন, অনেক কিছুর উপরে নোবেল প্রাইজ, যেটা 5খানা সাবজেক্টের উপর দেওয়া আছে আলফ্রেড নোবেলের, সেই গাইডলাইন্সের হিসাবে তো ভারতবর্ষের ইকোনমিতে যতক্ষণ না পর্যন্ত নতুন টেকনোলজি হচ্ছে। আমি আমার ভিশন ইন্ডিয়া ডকুমেন্টে বলেছি হাউ আই ওয়ান্ট টু সি, আমি কেমনভাবে দেখি আমার ভারতবর্ষ। যেমন সুভাষ বোস একবার বলেছিল যে আমার ভিশন ইন্ডিয়া কেমন হবে, সিমিলার ওয়ে প্রত্যেক মানুষের মধ্যে যে দেশে বাস করে সেই দেশের প্রতি ভালোবাসা থাকে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু বি ফার্স্ট ন্যাশনালিস্ট। আমি ওই ডিবেটে পরে আসবো, হোয়াই আই এম ইউজিং দিস টার্মিনোলজি ন্যাশনালিস্ট। ইন মডার্ন ডে ইউ হ্যাভ টু বি ন্যাশনালিস্ট, আদারওয়াইজ ইউ ক্যানট সার্ভ ইউর নেশন। যারা যতই বিরোধ করুক না কেন যে ন্যাশনালিজম ইজ এ নট এ গুড থিং, বাট nationalism is the only way from where you can protect your country. A sense of understanding or sense of কনফ্লিক্ট জোনে না গিয়ে ক্লিয়ার করার দরকার আছে ওয়েদার ইট ইজ রিকোয়ার্ড নট। যারা সিএ এনআরসির বিরুদ্ধে অনেক মারামারি করছে, সরকারের বিরুদ্ধে বলছে, কিন্তু তাদের নিজস্ব কান্ট্রিতে কিন্তু কাউকে অ্যালাউ করে না। শুধু ভারতবর্ষের ক্ষেত্রে লক্ষ লক্ষ বাইরে থেকে রোহিঙ্গা, রিফিউজি সমস্তকে অ্যালাউ করা, তো স্পেসিফিক কমিউনিটিকে অ্যালাউ করা অনেক গভর্নমেন্ট অনেক রকমভাবে করছে। কিন্তু এরা ডাইরেক্টলি এসে যখন বেঙ্গলে অর মেনি আদার প্লেসেস, শুধু বেঙ্গলের মধ্যে রেস্ট্রিক্ট থাকে না। আজকে মহারাষ্ট্রেতে দের আর মোর দেন 1.5 to 2 million Bangladeshi living across Maharashtra and other state, বিকজ এরা একবার বর্ডার নাইল দিয়ে ঢোকার পরে ভারতবর্ষের কোনো স্টেটে আরামসে গিয়ে সেখানে থাকতে পারে। আমাদের ভারতবর্ষে সবাইকে রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো আরামসে করা যায়। এগুলো নিয়ে খুব একটা আমি স্ট্রিক্ট। ইন্ডিয়ান সিটিজেন ইজ দ্য চিপেস্ট সিটিজেনশিপ। তুমি একটা গোটকে দিয়ে আজকে ইউকেতে চলে যাও, ইউকেতে ইফ ইউ ওয়ান্ট টু গেট সিটিজেনশিপ ইউ হ্যাভ টু হ্যাভ মিলিয়ন্স অফ ডলার টু গেট। তোমাকে কয়েক মিলিয়ন ডলার। যত আমাদের এখানে ভাগোড়া যারা ব্যাংক স্ক্যাম করেছে, বিজয় মাল্যা থেকে শুরু করে তোমার ক্রিকেটে যার কথা বলছি, there are millions of, like, no, there are thousands of people they have migrated to UK, but ওদের সিটিজেনশিপ নেওয়ার সময় Nirav Modi I was talking, another Modi in IPL they used to contract. So those are known figures, right? তো এরা এরা এদের কাছে অনেক কোটি টাকা নিয়ে ইউকে চলে গেছে। ইউকে গভর্নমেন্ট ওদেরকে প্রোটেক্ট দিচ্ছে। ইউকের সিটিজেনশিপ পাওয়া এত সহজ জিনিস নয়। ফার্স্ট অফ অল ইউ শুড হ্যাভ এনাফ মানি to say that you are eligibility to become citizen of India. নেভার মাইন্ড কত ব্রিলিয়েন্ট, কত কিছু, এই সমস্ত ট্যালেন্ট খুব একটা বড় কথা বলে না। বড় কথা এইটুকু যে সরকারের পলিসি, তুমি আজকে 1 মিলিয়ন পাউন্ড তুমি দিলে তুমি ইন্ডিয়ান
তুমি সিটিজেনশিপ পাবে পার্টিকুলার কান্ট্রিতে। যাদের কাছে পয়সা আছে তারা সিটিজেনশিপ নিয়েছে, আমি যাদের নাম বলেছি মেজরিটি। আমি ওই ডিবেটে যাচ্ছি না। আমার ডিবেটে যাওয়ার অন্য অর্থ হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলার উদ্দেশ্য হলো যে ক্লাইমেট চেঞ্জ হওয়ার জন্য, যেগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার পরে যে গ্লোবাল টেম্পারেচার ধীরে ধীরে বাড়ছে, এগুলো কিন্তু খুব অ্যালার্মিং। CO2 লেভেল বাড়ছে, এগুলো অ্যালার্মিং। তার মানেটা কি হচ্ছে, তোমার যে বায়ো ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট আছে, আমরা ছোটোবেলায় পড়েছি যে এয়ারের কম্পোজিশন কি, কত পার্সেন্ট নাইট্রোজেন আছে, কত পার্সেন্ট অক্সিজেন আছে, কত পার্সেন্ট আর্গন আছে, কত পার্সেন্ট হাইড্রোজেন আছে, এগুলো একটা রেশিওতে থাকে টোটাল, দেন ইট মেক্স টোটাল 100%। কিন্তু ওটা ইমব্যালেন্স হলে কি হবে, ধরে নাও একটা ছোট কথা বলছি, ছোট কথা বলার তো তোমার কার্বন ডাইঅক্সাইড 0.03% আছে, ইট ইজ ক্লোজ টু 300 to 380 ppm। সাডেনলি যদি কার্বন ডাইঅক্সাইড 400 ppm হয়ে যায়, তাহলে কিন্তু পুরো আমাদের এনভায়রনমেন্টের যে ইম্প্যাক্ট টোটালি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা জিনিস শুধু ফিউ ppm যদি ইনক্রিজ করে, তার কারণ আমি বলছি ওই CO2 লেভেল যদি এখন বেড়ে যায়, কিন্তু সেই ক্রপগুলো যেগুলো গ্রো করছে সেগুলো কিন্তু আর গ্রো হবে না, ওর প্রোডাক্টিভিটি পাওয়া যাবে না, বিকজ ডিফারেন্ট টেম্পারেচার ইস্যু, ফ্লাওয়ারিং প্যাটার্ন, মেনি আদার ইস্যুস ওখানে চেঞ্জ হয়ে যায়। ইউরোপে গ্লোবাল ওয়ার্মিং হওয়ার জন্য যে সমস্ত ঘর লো টেম্পারেচার থাকতো, এখন ইউরোপে গ্লোবাল ওয়ার্মিং হওয়ার জন্য তাদের উইন্ডো তৈরি করতে হচ্ছে, আদারওয়াইজ ইট উইল বি ভেরি ভেরি সাফোকেটিং। সেই সাফোকেশন থেকে বাঁচানোর জন্য ইউরোপের বাড়িতেও আজকালকার বড় বড় উইন্ডো হচ্ছে। স্ট্র্যাটেজি মেকিংয়ের অনেক রকম চেঞ্জ হবে। আজকে যদি পৃথিবীর টেম্পারেচার বেড়ে যায়, CO2 লেভেল বেড়ে যায়, ওজোন লেভেল বেড়ে যায়, তো নিউ অ্যাডাপটিভ মেকানিজম হ্যাজ টু বি ডেভেলপ। নতুন অ্যাডাপ্টেশন আমাদের হিউম্যানের মধ্যে অনেক রকম অ্যাডাপ্টেশন ইমিডিয়েটলি আমাদেরকে নিয়ে আসতে পারে টু কাউন্টার। বাট হোয়াট অ্যাবাউট দ্য স্মল অর্গানিজম? দে আর অলসো লিভিং, দোজ ভাইরাস, ব্যাকটেরিয়া, প্ল্যান্টস, মেরিন লাইফ। তো ইম্প্যাক্ট হলে তো সব জায়গায় ইম্প্যাক্টগুলো হবে, তাই না? এই যে কথাগুলো বলার উদ্দেশ্য, আমরা থিওরি অফ ইভলিউশন, ডারউইনকে যেটা বলে থাকি, যে ইভলিউশন কীভাবে হচ্ছে, ইভলিউশন উইদাউট নট কনসিডারিং দ্য এনভায়রনমেন্ট ইটস ইন আইসোলেশন দেখা খুব ডিফিকাল্ট। কারণ আজ থেকে কয়েক হাজার বছর আগে তোমাদের ডাইনোসরস চলে গেছে, ডাইনোসরের আমরা পিকচার দেখেছি, কিন্তু আমরা ফসিল পেয়েছি। সেই ফসিল থেকে ট্রেস ব্যাক করে জানা গেছে যে ডাইনোসর কত মিলিয়ন বছর আগে পৃথিবীর বুকে এরা ঘুরে বেড়াতো নেই। সিমিলার ওয়ে আমাদের আজকালকার দিনে, আজকালকার তো টেকনোলজি অনেক ডেভেলপ হয়েছে, এগুলোকে অ্যাসেসমেন্ট করা খুব একটা বড় কথা নয়, বাট কোনো সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে এগুলোকে করা যায় যে কত বছর আগে কত কিছু হয়েছে। কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমার তা নয়, কথা বলার উদ্দেশ্য যে ভাইরাসগুলো সাডেনলি একটা জোনে, পার্টিকুলার টেম্পারেচারে ওরা সার্ভাইভ করতো, ব্যাকটেরিয়া সার্ভাইভ করতো। হঠাৎ যদি টেম্পারেচার CO2 লেভেল বেড়ে যায়, ওদের বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যেও একটা পরিবর্তন চলে আসে। সেটা আমরা মাইক্রোস্কোপিক্যালি অ্যানালিসিস করতে পারি না, কিন্তু ওর বায়োকেমিক্যাল স্টাডিজ করলে এই জিনিসগুলো পরিষ্কার ধরা পড়ে যে ওর মধ্যেও কিন্তু একটা পরিবর্তন, যেটাকে ইভলিউশন বলি, আইদার ইট ইজ এ নেগেটিভ ইভলিউশন অর পজিটিভ ইভলিউশন, দ্যাট আই ডোন্ট নো। সো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এসেছে কিনা, যেটা সাসপেক্ট করা হয়েছে যেটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড হয়েছে ল্যাবে। দ্বিতীয় সাসপেক্ট যেটা হচ্ছে বিকজ অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং, whether those temperature or various parameter influence that organism to convert into a different subspecies or different variants। ওকে, যেটা আমার ছোট করে বলার, এইভাবেই যেটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হয়। ভাইরাস বা ব্যাকটেরিয়া খুব সহজেই কিন্তু এর সাইট, রেস্ট্রিকশন সাইট চেঞ্জ করতে পারে, মডিফিকেশন করতে পারে। সেই থেকে যেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে অনেক জিনিস, সেটা আমার বলার। ফাইনালি আমার যেটুকু বলার, অলরেডি 29 মিনিট হয়ে গেছে। আই ওয়ান্ট টু ফিনিশ দিস টপিক, ওয়ান্ট টু পিক ফর 30 মিনিটস। সো ভারতবর্ষের সব মানুষ শান্তিপূর্ণভাবে এই সিচুয়েশনগুলো যদি ট্যাকেল না করতে পারে, আমাদের পক্ষে কিন্তু আরও কঠিন দিন আসবে আমার মনে হয়। এই বলে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। যারা ইন্টারেস্ট
আছে তারা মাইন্ড লেগে যেতে পারো। আমি এই ভিডিওটা প্রাইম মিনিস্টার অফিসে আই উইল ট্রাই টু মেক শিওর দিস ইজ রিচিং। দিস ইজ মাই পার্সোনাল থিং I want to convey today is Environment Day. Thank you everybody. God bless everybody. Bye bye. Take care.